কেটে গেছে কয়েকটা দিন। মির্জা ভিলার পাথরে দেয়ালে দেয়ালে ফালাকের দীর্ঘশ্বাসগুলো এখন পুরনো হয়ে গেছে। সাদের সেই রাতের পর রাত পাশবিকতা আর দিনের বেলায় বরফ শীতল অবজ্ঞা সবই এখন ফালাকের জীবনের অংশ। ফালাকের শরীরের নীল দাগগুলো কখনো সারে, আবার কখনো নতুন দাগে ঢাকা পড়ে যায়। সে এখন এই বাড়ির এক ছায়া মানবী, যে নিঃশব্দে সবার সেবা করে যায়, কিন্তু কারো চোখে চোখ রেখে কথা বলে না। এরই মধ্যে সাদের আচরণে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে আগের মতো ফালাকের উপরে হাত তুলছে না ঠিকই, কিন্তু তার নীরবতা যেন চাবুকের চেয়েও বেশি ধারালো। সে বাড়িতে ফিরলে ফালাক ততস্থ থাকে, আর বাইরে গেলে ফালাক জানালায় দাঁড়িয়ে ধুলো ওরা পথের দিকে তাকিয়ে থাকে, এক অজানা মুক্তির আশায়। বাথরুমের এক কোণে বসে ফালাক এক বালতি ডিটারজেন্টের ফ্যানার মাঝে সাদের শার্ট আর জিন্সগুলো ভিজিয়ে রেখেছিল, সেগুলো ধুয়ে দিচ্ছে। সাদের শার্ট ধোয়ার সময় ফালাক গন্ধ পেল সাদের গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ আর তামাকের গন্ধ, যা প্রতি রাতে ফালাকের শ্বাস রোধ করে দেয়। শার্টের হাতায় রক্তের দাগ লেগে আছে। রক্তের দাগগুলো জেদি, সহজে উঠতে চায় না, ঠিক সাদের ওই কর্কশ স্বভাবের মতো। ভেজা কাপড়গুলো বালতিতে ভরে সিঁড়ি দিয়ে ছাদে উঠল। ছাদে গিয়ে সাদের শার্টগুলো ঝেড়ে দড়িতে মেলছিল। তখন বাতাসের ঝাপটায় ভিজে কাপড় থেকে ছিটকে আসা পানির ফোঁটাগুলো ফালাকের তপ্ত মুখে এসে পড়ছিল। রোদের তেজ কিছুটা কমেছে, কিন্তু ভ্যাপসা গরম এখনও আছে। ফালাক একটা একটা করে কাপড় মেলে দিচ্ছে। বাতাসের ঝাপটায় শাড়িটা বারবার গায়ের সাথে লিপটে যাচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। ফালাক খেয়াল করেনি। ছাদের এক কোণে বড় পানির ট্যাঙ্কটার পাশে সাদ আগে থেকেই দাঁড়িয়েছিল। সাদ তার অভ্যাস মতো সিগারেট ফুঁকছে আর এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে আছে। সুতি শাড়িতে এই মেয়েটাকে কেন জানি আজ অনেক বেশি মায়াবী লাগছে সাদের কাছে। তার ভিজে চুলের কয়েক গোছা পিঠে লেপটে আছে। ঠিক সেই মুহূর্তে সাদের নজর গেল পাশের বাড়ির 3 তলার বারান্দার দিকে। সেখানে 18-19 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা নির্লজ্জের মতো অপলক দৃষ্টিতে ফালাকের কাপড় মেলার দৃশ্য দেখছে। সাদের ভেতরের জানোয়ারটা মুহূর্তেই জেগে উঠল। সে কপালের রগগুলো ভেসে উঠল, চোখ দুটো রাগে লাল হয়ে এলো। হাতের সিগারেটটা পিষে ফেলল। ফালাক বালতি হাতে উল্টো করতেই চমকে উঠল। সাদ কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে। সাদের চোখে মুখে এমন এক হিংস্রতা, যেন সে এখনই কাউকে ছিঁড়ে ফেলবে। আপনি আপনি এখানে কখন এলেন? সাদ কোনো উত্তর দিল না। বড় বড় পা ফেলে ফালাকের দিকে এগিয়ে গেল। ফালাক ভয়ে 2 পা পিছিয়ে গেল। পেছনের দেয়ালের সাথে তার পিঠ ঠেকে গেল। সাদ ফালাকের একদম কাছে এসে দাঁড়ালো। শরীরের তপ্ত নিঃশ্বাস ফালাকের নাকে লাগছে। খুব তো শখ না, আঁচলটা খসিয়ে সবার সামনে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালো লাগে তোর? ওই ছোকরাটা কতক্ষণ থেকে তোকে দেখছে, তুই কি জানিস না? ফালাক আকাশ থেকে পড়ল। পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখল ছেলেটা সাদের রুদ্র মূর্তি দেখে দৌড়ে ভেতরে পালিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, আমি দেখিনি, আমি শুধু কাপড় মেলতে এসেছিলাম। সাদ ফালাকের বাহুটা শক্ত করে চেপে ধরল। ফালাক যন্ত্রণায় কোকিয়ে উঠল। চুপ, একটা কথাও বলবি না। তোর মতো সতী সাবিত্রী আমি অনেক দেখেছি। কাল রাতে আমার নিচে চাপা পড়ে যেভাবে কাঁদছিলি, এখন এই পরপুরুষের নজর থেকে সেভাবেই আমোদ পাচ্ছিস? আজ তোর সব ঢং আমি বের করছি। সাদ ফালাককে চ্যাংদোলা করে কাঁধে তুলে নিল। ফালাক হাত পা ছুটতে লাগলো। ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে, মা দেখলে কি ভাববে? কিন্তু সাদ আজ উন্মাদ। সিঁড়ি দিয়ে নামার সময় সাদের ছোট বোন মীরা ঠিক সামনে পড়ে গেল। সাদের কাঁধে ফালাককে ছটফট করতে দেখলে আর ওই সাদের ওই রক্তবর্ণ চোখ দেখে মীরা স্তম্ভিত হয়ে গেল। তার ভাই যে মেজাজি সেটা সে জানে। ভাইয়া, কি হয়েছে? ভাবিকে ওভাবে নিয়ে যাচ্ছ কেন? সাদ মীরার দিকে ফিরেও তাকালো না। তার চোয়াল শক্ত হয়ে আছে, শরীরের পেশিগুলো রাগে কাঁপছে। মীরাকে পাশ কাটিয়ে প্রায় ঝড়ের গতিতে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। যা এখান থেকে। মীরা অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। জানি সাদকে থামানোর ক্ষমতা এই বাড়িতে কারোর নেই।
সাদ ঘরে ঢুকেই ফালাককে এক ঝটকায় কাঁধ থেকে নামিয়ে সজোরে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। ফালাকের মাথাটা বিছানার পাশে কাঠের ফ্রেমের সাথে হালকা ধাক্কা খেল। যন্ত্রণায় চোখের জল চলে এলো। সাদ লাথি মেরে ঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপর ধীর পায়ে এগোতে লাগলো ফালাকের দিকে। ফালাক বিছানার উপরে পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে সেটে গেল। আমার কোনো দোষ নেই, আমি সত্যিই ওদিকে তাকাইনি। আপনি আমাকে ভুল বুঝছেন, দোহাই আপনার, আমাকে আর মারবেন না। সাদ খাটের উপরে হাঁটু গেড়ে বসে ফালাকের গলার কাছে হাত রাখল। তার স্পর্শে কোনো ভালোবাসা নেই, আছে কেবল এক হিংস্র অধিকারবোধ। সাদ ফালাকের দুই হাত চেপে ধরল। শরীরের ভারে ফালাক পিষ্ট হতে শুরু করলো। সাদের ভেতরে এখন এক বিষাক্ত হিংসা কাজ করছে। নিচতলায় এক আনন্দ সংবাদ পেয়ে শোরগোল পড়ে গেল। সাদ যখন ফালাককে নিয়ে উন্মত্তের মতো আচরণ করছে, তখন দরজায় মীরার ধাক্কাধাক্কি আর চিৎকার আরও বেড়ে গেল। ভাইয়া, ভাইয়া, দরজা খোলো, জলদি নিচে আসো। বড় চাচ্চু ফোন করেছেন, আমাদের ঈশান আর আয়ান ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। মা বাবা এখনই সবাইকে নিচে ডাকছেন। মীরার এই খুশির খবরটা যেন সাদের উত্তপ্ত মস্তিষ্কে এক বালতি ঠান্ডা জল ঢেলে দিল। ফালাকের উপর থেকে নিজের ভার সরিয়ে নিয়ে স্তম্ভিত হয়ে বসে রইল। ফালাক তখনও ভয়ে কাঁপছে। তার এলোমেলো চুল আর ভিজে শাড়ির অবিন্যস্ত অবস্থা তাকে আরও অসহায় করে তুলেছে। সাদ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। মির্জাবাড়ির দুই ছেলের বিয়ে হওয়া মানে পুরো বংশের জন্য এক বিশাল উৎসবের আয়োজন। নিচে নামতেই দেখা গেল পুরো বাড়ি উৎসবে মাতোয়ারা। ফালাক আধো ভেজা শাড়ি বদলে একটা মার্জিত সুতির শাড়ি পরে নিচে নামল। সাদের মা জড়িয়ে ধরলেন। শুনেছিস ফালাক, দুই ছেলের বিয়ে একসঙ্গে। এখন তো আমাদের বাড়িতে নহবত বসবে। তুই এখন একা বউ নোস, আরও দুইজন আসছে এই বাড়িতে। এখন থেকে তোকে অনেক দায়িত্ব সামলাতে হবে মা। ফালাক ম্লান হাসল। এদিকে সাদ ফালাককে এক মুহূর্তের জন্য আড়াল হতে দিচ্ছে না। সবার হাসাহাসির মাঝেও সাদের তীক্ষ্ণ নজর ফালাকের উপরে আঠার মতো লেগে আছে। আয়ান আর ঈশান দুইজনেরই পছন্দ করা মেয়ের সাথে বিয়েটা ঠিক হয়েছে। আয়ান বিয়ে করেছে তার মেডিকেল কলেজেরই এক বান্ধবীকে, আর ঈশান বিয়ে করেছে তার বন্ধুর বোনকে, যাকে সে দীর্ঘদিন ধরে মনে মনে পছন্দ করত। বাড়ির বড়দের কাছে খবরটা পৌঁছানোর পর সবাই খুশি মনে মেনে নিয়েছেন। বড় দুই ছেলে নিজের পছন্দে ঘর বাঁধছে। এই আনন্দ পুরো বাড়ির চেহারা বদলে দিল। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। মীরা বলছে, দুই ভাবি কত অভিজাত পরিবারের, আমাদের মির্জা বাড়ির সাথে একদম মানানসই। দাদি পাঞ্চিবুতি চিবুতে বললেন, হবে না কেন, ওরা তো নিজেদের যোগ্যতাই পছন্দ করেছে। নামি দামি ঘরের মেয়ে না হলে কি আর মির্জা বাড়ির দুই ছেলের সাথে মানায়? কথাটা তীরের মতো ফালাকের বুকে গিয়ে বিঁধল। দাদি যেন পরোক্ষভাবে তাকেই খোঁচা দিলেন। ফালাকের বিয়েটা কোনো পছন্দ না আভিজাত্যের ছিল না, পছন্দ বা আভিজাত্যের ছিল না, ছিল স্রেফ একটা টাকা দিয়ে কেনা চুক্তি, যেখানে কোনো প্রেম ছিল না। ফালাক এক কোণে দাঁড়িয়ে ট্রেতে করে মিষ্টি আর নাস্তা পরিবেশন করছে। তার চোখ ভিজে এলো। ঠিক তখনই দেখল সাদ দরজার কাছে দাঁড়িয়ে আছে। সাদের কানেও কথাগুলো গেছে। সে দেখল ফালাকের কাপা হাত থেকে মিষ্টির প্লেটটা পড়ে যাওয়ার উপক্রম। সাদ এগিয়ে এসে ফালাকের হাত থেকে ট্রেটা এক প্রকার ছিনিয়েই নিল। সাদ ভাইদের সুখী মুখমণ্ডলগুলোর দিকে তাকাচ্ছে, আর তারপর তাকাচ্ছে ফালাকের বিবর্ণ মুখের দিকে। সাদ কোনো কথা না বলে গটগট করে উপরে চলে গেল। ফালাকের মনটা খারাপ হয়ে গেল। সাদের যাওয়ার দিকে আবার নিজের দিকে তাকালো। ফালাক সাদের ভাগ্যে জুটেছে। তার মতো এক গরিব ঘরের মেয়ে। নিচে সব কাজ শেষ করতে করতে ফালাকের অনেক রাত হয়ে গেল। ফালাকের মনের ভেতরে একটা অজানা আতঙ্ক কাজ করছে। দুপুরের সেই ঘটনার পর ফালাক আর ঘরে যায়নি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। খুব ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সাদের রুমের দরজার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর বুক ধরফরানি দিয়ে ধীরে ধীরে ঘরে ঢুকলো। পুরো রুমটা একদম ঘুটঘুটে অন্ধকার। ফালাক দেয়াল ধরে ধরে সুইচ বোর্ডের দিকে এগোতে লাগলো। ঠিক যখনই সুইচে হাত দিতে যাবে, তখনই অন্ধকারের ভিতর থেকে হুট করে একটা শব্দ হলো, টিক।
মুহূর্তের জন্য একটা লাইটার জ্বলে উঠল। আগুনের এই ছোট্ট শিখায় স্বাদের মুখটা এক ভয়ঙ্কর মূর্তির মতো দেখা গেল। আগুনের আলোয় চোখ দুটো জল করছে। স্বাদ বিছানার এক কোণে বসে নির্লিপ্তভাবে সিগারেটটা ধরিয়ে নিল। আগুনের শিখাটা নিভে যেতেই আবার অন্ধকার নেমে এলো ঘরে। শুধু সিগারেটের অগ্রভাগটা লাল হয়ে জ্বলছে আর নিভছে। ফালাক ভয়ে ওখানেই জমে গেল, আর শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কাঁপা হাতে লাইটের সুইচটা টিপে দিল। পুরো ঘরটা সাদা আলোয় ভরে ওঠে। সাদ একই জায়গায় বসে আছে। চোখে দুপুরের হিংস্রতাটা এখন অনেকটা থিতিয়ে এসেছে, কিন্তু সেখানে জমা হয়েছে এক গভীর বিষাদ আর গাম্ভীর্য। সাদ এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে রইল। ফালাক চট করে চোখ সরিয়ে নিল। ফালাক সাদের পাশ কাটিয়ে বিছানার অন্য প্রান্তে যাবে, তখনই কোনো কিছু বুঝে ওঠার আগেই সাদের শক্তিশালী হাতটা ফালাকের সরু কোমর জাপটে ধরল। এক হ্যাঁচকা টানে ফালাককে নিজের কোলের উপর বসিয়ে নিল সাদ। ফালাক ভয়ে কুঁকড়ে গেল। সাদের বাঁ হাতটা ফালাকের কোমরে লোহার শিকলের মতো শক্ত হয়ে জেগে বসেছে। ফালাক ভয়ার্ত চোখে সাদের দিকে তাকিয়ে রইল। ঘরের উজ্জ্বল আলোয় সাদের পাথুরে মুখটা খুব কাছ থেকে দেখা যাচ্ছে। তার চোখে আজ সেই আদিম লালসা নেই, বরং সেখানে জমা হয়ে আছে এক প্রচণ্ড রাগ আর অধিকারবোধ। সাদ অনেকক্ষণ কোনো কথা বলল না, শুধু স্থির দৃষ্টিতে ফালাকের চোখের দিকে তাকিয়ে রইল, যেন সে ফালাকের মনের গহীনে রাখা ভয়টা খুঁটিয়ে দেখছে। ফালাকের ঠোঁট দুটো কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তুই আর ছাদে যাবি না? আমি তো শুধু কাপড় মেলতে গিয়েছিলাম, কাপড়গুলো তো ধুয়ে ছাদে দিয়ে। সাদের রাগ যেন আবার জোরে গেল। ফালাকের কোমর আরও জোরে চিপে ধরল। তারপরে নিজের হাতে থাকা আধপোড়া সিগারেটটা শেষবারের মতো টান দিয়ে এক রাশ সাদা বিষাক্ত ধোঁয়া সরাসরি ফালাকের মুখের উপরে ছেড়ে দিল। ফালাক কাশতে শুরু করে। ওই কড়া তামাকের ধোঁয়া নাকে মুখে ঢুকে দম বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি করল। কাপড় মেলার জন্য বাড়িতে 10টা চাকর আছে, তুই আর যাবি না। ভোরের আকাশটা তখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। হালকা কুয়াশার চাদর জড়িয়ে আছে চারপাশ। মির্জা ভিলার এক কোণে যে বাগানটা আছে, সেখানে কয়েকটা বড় শিউলি গাছ, রাতে ঝরে পড়া অজস্র শিউলি, ফুলে ঘাসের উপর যেন সাদা কমলা রঙের গালিচা পেশানো। ফালাক আজ খুব ভোরেই উঠে পড়েছে। ভোরের এই স্নিগ্ধ বাতাসটা খুব প্রয়োজন ছিল। শিউলি গাছের নিচে হাঁটু কেটে বসল। পরনে একটা কলা পাতা রঙের সুতির শাড়ি, চুল আলগা হাত খোপা বাঁধা। 2 হাত ভরে ঘাসের উপর থেকে টাটকা শিউলি ফুলগুলো কুড়াতে লাগলো। এই ফুলের ঘ্রাণটা ফালাকের ভীষণ প্রিয়। ফুলের বোটার ওই গাঢ় কমলা রং আর পাপড়ির শুভ্রতা যেন তার মনে সব গ্লানি মুহূর্তের জন্য মুছে দিচ্ছে। একটা ফুল নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস টেনে নিল। পুরো বাড়ি এখন ঘুমে আচ্ছন্ন। এই সময়টুকু শুধু ফালাকের নিজের। বাগানের এই দিকটা বড় রাস্তা থেকে দূরে, তাই এখানে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। ফালাক মনে মনে ভাবল, ইস, জীবনটা যদি এই ভোরের মতন শান্ত আর সুন্দর হতো। কোনো শাসক নেই, কোনো ভয় নেই, শুধু এই শিউলি ফুলের স্নিগ্ধ ঘ্রাণ আর আমি। এক মনে ফুলগুলো কুড়িয়ে তার শাড়ির আঁচলে জমা করছে। ভোরের শিশিরে শাড়ির পাটটা ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। এদিকে উপরের ঘরের জানলা দিয়ে হয়তো কেউ একজন এখনো তার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। শিউলি ফুল কুড়ানো শেষ করে ফালাক ধীর পায়ে রান্নাঘরে ঢুকল। ভোরের ওই শান্ত মুহূর্তটুকু তাকে এক অদ্ভুত শক্তি দিয়েছে। নিজ হাতে সবার জন্য নাস্তা প্রস্তুত করতে শুরু করলো। আটা মেখে গরম গরম ফুলকো রুটি আর ভাজি নামিয়ে নিল। হঠাৎ মনে পড়ল, গতকাল রাতে খাবার টেবিলে আয়ান বলেছিলেন যে আজ হাসপাতালের পর 3টে বড় সার্জারি আছে। তার মানে আজ তার নিঃশ্বাস ফেলারও সময় হবে না। ফালাক ভাবল, বাইরের খাবার খাওয়ার চেয়ে বাড়ি থেকে কিছু নিয়ে গেলে জন্য ভালো হবে। চটপট একটা টিফিন ক্যারিয়ারে বের করলো। তাতে যত্ন করে কয়েকটা রুটি, সবজি আর কিছু ফল গুছিয়ে নিল। আয়ান ফালাকের সাথে সব সময় মার্জিত আর বড় ভাইয়ের মতো আচরণ করে। তার প্রতি মনে এক গভীর শ্রদ্ধা কাজ করে।
সবাই নাস্তা ফালাককে সবাই নাস্তা করছে, ফালাকও এটা ওটা এগিয়ে দিচ্ছে। ঠিক সেই সময় আয়ান তৈরি হয়ে নিচে নেমে এলো, পরনে সাদা শার্ট। খুব দেরি হয়ে গেল আজ, মা আমি চললাম, নাস্তা করার সময় নেই, হাসপাতালে রোগী অপেক্ষা করছে। তখনই ফালাক বলে উঠল, দাঁড়ান ভাইয়া। ফালাক চট করে টিফিন ক্যারিয়ারটা নিয়ে আয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া এই যে আপনার নাস্তা, আপনারা তো আজ 3টে সার্জারি তাই না? না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, আমি সব গুছিয়ে দিয়েছি, সময় পেলে একটু খেয়ে নেবেন। আয়ান কিছুটা অবাক হলো, তারপর এক চিলতে হাসি ফুটল আয়ানের মুখে। আমি ভাবি, তুমি মনে রেখেছ? আরে ভাবি, তুমি মনে রেখেছ? আমি তো ভুলেই গিয়েছিলাম। সত্যিই ভাবি, তুমি আসার পর এই বাড়ির সব কিছু যেন কেমন কোমল গোছালো মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। সময় কম থাকায় আয়ান টিফিনটা হাতে নিয়ে বের হয়ে যায়। আয়ানের মনটা ভরে গেছে আজ। নিচে থাকা সবারই এই দৃশ্য দেখে মনটা ভিড়ে গেল। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে সাদের মা ফালাকের ব্যস্ততা দেখছে। ফালাক যেভাবে সবার রুচি আর প্রয়োজনের কথা মাথায় রেখে কাজ করছে, তা দেখে তার মনটা ভরে উঠল। তিনি মনে মনে ভাবলেন, মেয়েটা সত্যিই লক্ষ্মী, এই কয়দিনে বাড়িটা কেমন মাথায় বেঁধে ফেলেছে। আমার ওই পাথর মনের ছেলেটাকে যদি ও আর একটু ঠিক করে দিতে পারত, সাদের জেদ আর অহংকার যদি ফালাকের এই স্নিগ্ধতায় ধুয়ে দেয়, তবে আমি শান্তি পেতাম। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি যখন ড্রয়িং রুমের দিকে ফিরলেন, দেখলেন সাদের বাবাও ফালাকের দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। সাদের বাবার মনেও একসময় ফালাককে নিয়ে অনেক অনীহা ছিল। ফালাকের পারিবারিক পরিচয় আর টাকা নিয়ে কেনার তকমাটা তিনি মেনে নিতে পারেননি, কিন্তু গত কয়েকদিনে ফালাকের নিঃস্বার্থ সেবা তার সেই কঠোর ধারণাকে বদলে দিয়েছে। বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরলে ফালাক যেভাবে এক গ্লাস শরবত নিয়ে সামনে দাঁড়ায়, বিনয়ের সাথে জিজ্ঞাসা করে, বাবা আপনার কি আর কিছু লাগবে? তাতে তার দীর্ঘদিনে জমে থাকা আভিজাত্যের অহংকার গলে যাচ্ছে। তিনি মনে মনে ভাবছেন, এত অল্প বয়স মেয়েটার, অথচ কত বড় মন, বাড়ির বড় বউ হয়ে সব দিক সামলাচ্ছে। কিন্তু আমার ওই অবাধ্য ছেলেটা না জানি একে কত যন্ত্রণা দেয়। সাদের ওই মেজাজ আর পাশবিকতা সহ্য করার মতো ক্ষমতা কি এই মেয়েটার আছে? ড্রয়িং রুমে বসে সবাই মিলে বিয়ের বিশাল পরিকল্পনা করছে। কার্ড কেমন হবে, মেনুতে কি কি থাকবে, গেস্ট লিস্ট কত লম্বা হবে, সব নিয়ে হইচই চলছে। ঠিক তখনই সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল। সবাই একসাথে উপরের দিকে তাকালো। সাদ সিঁড়ি দিয়ে অর্ধেকটা নেমে এসে দাঁড়িয়েছে। তার পরনে একটা কালো শার্ট, হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো। গম্ভীর আর রুক্ষ চেহারার দিকে তাকালে বাড়ির বাকিদের হাসি তামাশা যেন এক নিমেষে থমকে যায়। সাদ নিচে নামল না, ওপর থেকে গম্ভীর গলায় শুধু দুটো শব্দ উচ্চারণ করল, কফি দে। বলেই সে কারো উত্তরের অপেক্ষা না করে আবার উল্টো নিজের ঘরের দিকে চলে গেলেন। তার গলার স্বরে এমন এক কর্তৃত্ব ছিল যে ফালাকার এক মুহূর্তও দেরি করল না। দ্রুত রান্নাঘরে গিয়ে সাদের পছন্দ মতো কড়া করে এক কাপ কফি বানিয়ে আনলো। কফি পেয়ে ধীরে পায়ে উপরের দিকে উঠতে লাগলো কফি নিয়ে। ফালাক ঘরে ঢুকে দেখল সাদ বারান্দায় রেলিং ঘেঁষে বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। রুমের ভেতরে এসি চলছে, বাইরের ভ্যাপসা গরমের মাঝেও ঘরটা বেশ ঠান্ডা। ফালাক ট্রেটা টেবিলের উপরে রেখে নিচু স্বরে বলল, আপনার কফি। সাদের মাথার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সাদ গোসল করে মাথা ঠিকমতো মোছেনি। কাঁধের উপর দিয়ে পানি গড়িয়ে কালো শার্টের পেছনের অংশটা ভিজে সপসপে হয়ে আছে। সে বিছানায় এসে বসে ফালাকের দিকে হাত বাড়িয়ে দেয়। ফালাক কফির কাপটা তার হাতে নেয়, কিন্তু তার চোখ আটকে আছে সাদের ভেজা চুলে। সাদ এক চুমুক দিয়ে ফালাকের দৃষ্টি অনুসরণ করে। সে বুঝতে পারে ফালাক তার দিকে তাকিয়ে। কি দেখছিস, এভাবে তাকিয়ে আছিস কেন? আপনার চুলগুলো। সাদ কোনো উত্তর দেয় না, শুধু কফির কাপে চুমুক দেয়। ফালাক কেন জানি আজ একটু সাহসী হয়ে ওঠে।
আলমারির পাশ থেকে একটা শুকনো তোয়ালে বের করে নিয়ে আসে। খুব ভয়ে ভয়ে সাদের সামনে গিয়ে দাঁড়ায়। কয়েক সেকেন্ড ইতস্তত করার পর সাহসে ভর দিয়ে সাদের মাথায় তোয়ালেটা চেপে ধরে। ফালাকের ছোট ছোট আঙুলগুলো তোয়ালের উপর দিয়ে সাদের ছোট ছোট আঙুলগুলো তোয়ালের উপর দিয়ে সাদের চুলে বিলি কাটছে। খুব যত্ন করে সাদের মাথাটা মুছে দিতে থাকে। সাদ একদম স্থির হয়ে আছে। আজ কোনো চিৎকার করছে না, ফালাককে সরিয়ে দিচ্ছে না। উল্টো ফালাক যখন তার খুব কাছে দাঁড়িয়ে মাথা মুছছে, তখন ফালাকের শরীর থেকে আসা টাটকা বেলি ফুলের স্নিগ্ধ সুবাস সাদের নাকে আছড়ে পড়ছে। এই মিষ্টি ঘ্রাণটা সাদের স্নায়ুগুলোকে যেন এক নিমেষে তরুণ করে দিচ্ছে। হঠাৎ করেই সাদের ভেতরে সেই আদিম সত্তাটা জেগে উঠল। ফালাক সরে যেতে নিলেই সাদ এক হাতে কফির কাপটা ধরে রাখে আর অন্য হাত দিয়ে চোখের পলকে ফালাকের কোমর জড়িয়ে এক হ্যাঁচকা টান দেয়। ফালাক ভারসাম্য হারিয়ে সরাসরি সাদের সামনে এসে পড়ে। সাদ তাকে নিজের পায়ের মাঝখানে টেনে আনে। সাদ যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ফালাকের পেট আর নাভির মাঝখানের উন্মুক্ত অংশে নিজের মুখটা ডুবিয়ে দেয়। ফালাকের পেটের নরম ত্বকে সাদের উষ্ণ ঠোঁট আর নাকের স্পর্শ লাগতেই সারা শরীরে এক তীব্র শিহরণ খেলে যায়। ফালাকের হাতের তোয়ালেটা মেঝেতে পড়ে যায়। শক্ত হয়ে সাদের চুলগুলো খামচে ধরে। সাদ নিজের অজান্তেই ফালাকের গায়ের ঘ্রাণ নিতে পাগল হয়ে উঠেছে। সে কি করছে তা সে নিজেও জানে না। বেলি ফুলের সুবাস আর ফালাকের শরীরের কোমলতা তাকে এক মায়াবী নেশায় ডুবিয়ে দিচ্ছে। ফালাক কাঁপছে। এই স্পর্শে ভয় আছে, আবার এক অজানা উত্তেজনাও আছে। ঘরের ভেতরের এসির ঠান্ডা বাতাসও এখন যেন উত্তপ্ত হয়ে উঠেছে। ফালাকের নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে। সাদের মাথার উপরে নিজের হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে মির্জা ভিলার দুই হৃদয়ের তীব্র ধুকধুকানি আর এক অবদমিত তৃষ্ণা। সাদের স্পর্শের তীব্রতা এখন নেশার মতো বাড়ছে। পেটের উপরে তপ্ত নিঃশ্বাস আর মুখ ডুবিয়ে রাখাটা ফালাককে পাথর করে দিয়েছে। সাদের এক হাত ফালাকের কোমরে ইস্পাতের মতো শক্ত হয়ে চেপে বসে আছে, আর অন্য হাত থেকে কফির কাপটা কখন পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। সাদ হঠাৎ মুখ তুলে ফালাকের দিকে তাকায়। রক্তবর্ণ চোখ দুটো এখনও ঘোলাটে। তাতে এক আদিম তৃষ্ণা আর তীব্র অধিকারবোধ ছটফট করছে। ফালাকের কাপা কাপা ঠোঁট আর ভয়ার্থ চাহনি দেখে সাদের ভিতরে নিয়ন্ত্রণ পুরোপুরি ভেঙে যায়। ফালাককে এক ঝটকায় বিছানায় শুয়ে দেয়। এরপর তার উপরে নিজের ভারী শরীরটা এলিয়ে দেয়। ফালাক দুই হাত দিয়ে সাদের বুক ঠেলতে চায়, কিন্তু সাদের শক্তির কাছে সে খড়কুটোর মতো অসহায়। সাদ ফালাকের দুই হাত মাথার উপরে চেপে ধরে বিছানার সাথে গেঁথে ফেলল। ফালাকের শাড়ির আঁচলটা অবিন্যস্ত হয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। সাদের ভিজে চুলের কয়েক ফোঁটা জল ফালাকের কপালে আর গলায় পড়েছে, যা এই আগুনের মতো উত্তপ্ত মুহূর্তে হিমশীতল স্পর্শের মতো লাগছে। সাদ আবার ফালাকের গলার সেই নীল দাগগুলোর উপরে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তবে এবার তাতে আক্রোশ কম, নেশা বেশি। ফালাকের শরীরের প্রতিটি ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ফালাকের কান্নার শব্দ আর বেরোচ্ছে না, কেবল এক গভীর দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসছে। সাদের এই বন্য ভালোবাসার কাছে ফালাক নিজেকে সম্পূর্ণ করতে বাধ্য হচ্ছে। ঘরের এসির তাপমাত্রা অনেক কমানো থাকলেও সাদের দেহের উত্তাপে ফালাক ঘামতে শুরু করেছে। বেলি ফুলের সেই মৃদু ঘ্রাণ এখন সাদের কড়া পারফিউমের সাথে মিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে। সাদ ফালাকের ব্লাউজের বাকি বোতামগুলো খুলে ফেলল। বাইরে তখন দুপুর রোদে খা খা করছে। বাগান নিচে বাড়ির সবাই বিয়ে নিয়ে হাসি তামাশায় মত্ত, অথচ এই বদ্ধ ঘরের ভেতরে সময় যেন থমকে দাঁড়িয়েছে। সাদ ফালাকের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে তার সবটুকু আর্তনাদ শুষে নেয়। একে অপরের নিঃশ্বাসের শব্দ এখন ঘরের নিস্তব্ধতাকে চুরমার করে দিচ্ছে। দীর্ঘক্ষণ ধরে চলে সেই আদিম মিলন। সাদ শুধু আজ ফালাকের শরীর ভোগ করছে না, সে যেন ফালাকের আত্মার উপরে নিজের নাম খোদাই করে দিচ্ছে।